এই যে বন্ধুরা, শুনছো? নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আদরের ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। পর বাসায় এসে দেখি আপু আম্মুর পাশে বসে আছে। আমাকে দেখেই আপু আমার কাছে চলে এলো। ভাইয়া, দেখতে দেখতে রাত 10টা বেজে গেল। আমি আর আপু এখনো আম্মুর পাশে বসে আছি। আপু, তুই এবার তোর রুমে গিয়ে ঘুমিয়ে পড়, আমি আম্মুর পাশে আছি। না ভাইয়া, তুই গিয়ে ঘুমিয়ে পড়, আমি আম্মুর কাছে থাকবো। তোর কালকে কলেজ আছে, বেশি কথা না বলে রুমে গিয়ে শুয়ে পড়। আচ্ছা ভাইয়া, আর কোনো সমস্যা হলে আমাকে ডাক দিস। ওকে। আপু চলে যাওয়ার পর আমি আম্মুর বিছানার পাশে একটা চেয়ারে বসে পড়লাম। রাত 1টার সময় আম্মুর আবার খুব জ্বর আসে। আপুকে ডেকে আর ডিস্টার্ব করি নাই, আমি একাই আম্মুর মাথায় জলপটি দিতে থাকলাম। এক সময় আম্মুর জ্বর কমে যায় আর আমিও ঘুমিয়ে যাই। সকালবেলা আম্মুর ডাকে ঘুমটা ভেঙে যায়। কাল রাতে চেয়ারে বসেই ঘুমিয়ে পড়েছিলাম। আম্মুর দিকে তাকিয়ে দেখি আম্মু এখন অনেকটাই সুস্থ। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আম্মুকে একটু খুশি খুশি লাগতেছে। তাই আমি আম্মুকে জিজ্ঞাসা করলাম, আম্মু এখন কেমন লাগতেছে তোমার? ভালো, খুব ভালো। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে আসো, আমি আপুকে খাবার বানাতে বলি। তার কোনো দরকার নেই, জান্নাত আমার কাছে এসেছিল, ওর রান্না সব কমপ্লিট। তুই ঘুমিয়েছিল, এই জন্য আমার কাছে কেউ ডাকেনি। আচ্ছা, আমি আমার রুমে যাচ্ছি। এই দাঁড়া দাঁড়া, তোর অফিস নেই আজকে? আম্মুর মুখে অফিসের কথা শুনেই আমার মনে পড়ে গেল আজকে তো আমার অফিসে জয়েন করার কথা। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা 45 বেজে গেছে। ও শিট, আম্মু আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে এখনই অফিসে যেতে হবে। আমি এটা বলেই আমার রুমে এসে ফ্রেশ হয়ে রেডি হতে লাগলাম। কোনো মতে রেডি হয়ে রুম থেকে বেরিয়ে নিচে আসি। নিচে এসে দেখি আপু আর আম্মু বসে আছে। আমাকে দেখে আপু বলল, ভাইয়া, এত ব্যস্ত হয়ে কোথায় যাচ্ছিস? খাবারগুলো খেয়ে যা। আপু আমার হাতে একটু সময় নেই, বাইরে গিয়ে খেয়ে নিব। আসি আম্মু। আর কাউকে কিছু বলতে না দিয়ে বাইরে চলে এলাম। ভাগ্য ভালো ছিল যে একটা রিক্সা পেয়েছি। আপনারা ভাবতেছেন আমি এত তাড়াহুড়ো করতেছি কেন, তাই না? আসলে শিমলা যে রাগী, তার উপরে আমি আবার তার এক্স, বুঝতেই পারতেছেন কি হতে পারে। কিন্তু শেষ রক্ষা হলো না। অফিসে আসতে 30 মিনিট লেট হয়ে গেল। আমি তাড়াতাড়ি অফিসের ভিতরে চলে গেলাম। অফিসের ভিতরে ঢুকে দেখি রাফিও এসেছে আজকে। আমি ওকে একটা হাই বলে আমার কেবিনের দিকে চলে গেলাম, কিন্তু আমার চাবিতে কেবিনের দরজা খুলতেছে না। তাই আমি পিয়ন চাচাকে ডাক দিলাম, চাচা, এই দরজার লকে কি সমস্যা হয়েছে নাকি? খুলতেছে না কেন? স্যার, ম্যাডাম আপনাকে তার কেবিনে যেতে বলেছে আর এই দরজার চাবি ওর কাছে। আচ্ছা, আমার কেমন যেন একটু মনে হলো আমি যে একটু লেট করে এসেছি, এটা কি শিমলা টের পেয়ে গেল নাকি? আমি মনে একটা ভয় নিয়ে শিমলার কেবিনের সামনে গেলাম। ম্যাম, ভিতরে আসবো? হুম ম্যাম, আপনি আমাকে ডেকেছিলেন? আপনি অফিসে লেট করে আসলেন কেন? যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। ম্যাম, আসলে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল, কারণ আর কিছু বলার আগেই আমার গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিল শিমলা। আমি গালে হাত দিয়ে মাথা নিচু করে নিলাম। আপনি কি মনে করেছেন আপনাকে এই অফিসে আবার সুযোগ দিয়েছি? এর মানে এই না যে আপনি আপনার ইচ্ছা মতো অফিসে আসবেন। ম্যাম, আসলে আমার আম্মু। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। এরপর থেকে অফিসে লেট করে আসলে এর থেকে বড় কিছু আপনার জন্য অপেক্ষা করতে হবে, যদি মাথায় রাখবেন। আচ্ছা ম্যাম। এরপর শিমলা আমার দিকে কতগুলো ফাইল এগিয়ে দিয়ে বলল, এই নিন, এই ফাইলটা আজকে কমপ্লিট করে দিবেন, আর বাকিগুলো 2 দিনের ভেতরে আমার চাই। এতগুলো ফাইল দেখে তো আমি শেষ। এতগুলো ফাইল কমপ্লিট করতে আনুমানিক 7 দিনের বেশি লাগবে, আর সেগুলো নাকি আমি 2 দিনে কমপ্লিট করে দিব? ম্যাম, এতগুলো ফাইল 2 দিনে কিভাবে করে দিব? ওকে, তাহলে আপনি চাকরি ছেড়ে দিতে পারেন, নো প্রবলেম। এইবার আর কিছু বলতে পারলাম না, চুপচাপ ফাইলগুলো নিয়ে চলে আসতে লাগলাম। তখনই কেবিনের বিষয়টি মনে পড়লো, তাই আমি আবার পিছে ফিরে ম্যাডামকে জিজ্ঞেস করলাম, ম্যাম, আমার কেবিনের চাবিটা যদি দিতেন। ওইটা আপনার কেবিন ছিল, কিন্তু এখন থেকে আপনি সকল স্টাফদের সাথে বসে কাজ করবেন। কিন্তু ম্যাম, আমি যে এই কোম্পানির ম্যানেজার, আর ওই কেবিনটা তো ম্যানেজারের জন্য। সে বলেছে আপনি আমার কোম্পানির ম্যানেজার, আগে ছিলেন, কিন্তু এখন আপনি আমার পিএ হিসেবে জব করতেছেন। সিমলার কথা শুনে আমি অনেক বেশি অবাক হলাম। ম্যাম, তাহলে এই কোম্পানি ম্যানেজারকে? এখনো কাউকে বানাইনি, পরে ভেবে দেখবো। ওকে। এরপর আমি মন খারাপ করে সিমলার কেবিন থেকে বের হলাম।
অফিসের সবাই আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। আমি কাউকে কিছু না বলে ফাঁকা ডেস্ক খুঁজতে লাগলাম। রাফির পাশে শুধুমাত্র একটা ফাঁকা ডেস্ক আছে, এটাই মনে হয় আমার ডেস্ক। আমি সেখানে ফাইলগুলো রেখে চেয়ারে বসে কিছুক্ষণ আগের ঘটনা ভাবতে লাগলাম। তখনই রাফি, শ্রাবণ, তোর মুখ লাল হয়ে আছে কেন? কেউ থাপ্পড় দিয়েছে নাকি? না এমনিতেই। ও, তা এতগুলো ফাইল নিয়ে কি করবি? এরপর রাফিকে সবকিছু খুলে বললাম। ও তো আমার মনে হয় কি জানিস, তোর আবার কি মনে হয়? শিমলা মনে হয় তোর উপরে খেপে গেছে, যার কারণে তোর সাথে এমন আচরণ করছে। আমি বলি কি, তুই ওর কথা কিছু মনে করিস না, দুদিন পরে সব বলে গিয়ে দেখবি তোকে আবার আপন করে নিবি। আমিও তাই ভাবতেছি। আর আমি তোর কারণে তো শিমলা মরতে মরতেও বেঁচে গিয়েছে। রাফির এমন কথায় আমি অনেক অবাক হলাম। আমি আবার কি করলাম যার কারণে রাফি আমাকে এমন বলতেছে? তাই আমি রাফিকে জিজ্ঞেস করলাম, মানে আমি কি করেছি আবার? আগে তুই কালকে অসমাপ্ত কাহিনী আমাকে সব খুলে বলবি, তারপরে আমি বলবো। ধুর বাল, ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তোকে সময় করে বলবানি একদিন। আর শ্রাবণ, আন্টির কি অবস্থা এখন? এখন একটু সুস্থ। এরপর আমি কাজ করতে লাগলাম, কারণ হাতে প্রচুর কাজ। দেখতে দেখতে লাঞ্চ টাইম হয়ে গেল, কিন্তু আমার কাজের চাপে কিছুই মনে নেই। সকালবেলাও কিছু খাইনি, আর এখন দুপুর হতে চললো। রাফির ডাকে কাজ থেকে উঠে ওর সাথে ক্যান্টিনে গেলাম। সেখানে গিয়ে আসিফের সাথে দেখা। কিরে বন্ধু, যা শুনলাম তা কি ঠিক নাকি? ভাই, ম্যানেজার থেকে সোজা পিয়ে। বুঝো এবার খেলা, এক্সের অফিসে চাকরি করার মজা কি? আসিফ, একদম হাসবি না বলে দিচ্ছি। ওকে, আর হাসবো না, কিন্তু তোর পাশে এটা কে? এনাকে তো চিনলাম না। ও, মনে ছিল না। এই হচ্ছে রাফি, আমার ছোটবেলার ফ্রেন্ড। তোকে একটা গল্পে বলেছিলাম না যে রাফি আমার স্কুল এন্ড কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড ছিল। ও, এই সেই রাফি। হ্যালো ব্রো, কি অবস্থা, কেমন আছো? এই তো ভালো। তুমি? ধর্মী, শ্রাবণ আমার বন্ধু, আর তুমি শ্রাবণের বন্ধু মানে আমিও তোমার বন্ধু। সো কিসের তুমি? আচ্ছা, এই তোরা গল্প পরে কর, তাড়াতাড়ি খাওয়া দাওয়া কাজ শেষ করে ডেস্কে চল, অনেক কাজ আছে। আচ্ছা মামা, এত ব্যস্ত হলে চলবে? এরপর খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমার ডেস্কে এসে কাজ করতে লাগলাম। দেখতে দেখতে অফিস ছুটি হয়ে গেল, সবাই চলে যাচ্ছে আস্তে আস্তে। তখন আমার সামনে রাফি এসে বলল, বন্ধু, চল বাসায় যাই। তোরা যা, আমি ম্যামের সাথে কথা বলে আসতেছি। ওরা দুইজন আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে চলে গেল। সিমরার দেওয়া কাজটা 80% কমপ্লিট হয়েছে। এত কম সময়ে এই কাজ করা অসম্ভব প্রায়, তাই আমি এই 80% কমপ্লিট করা ফাইল নিয়ে সিমরার কেবিনের সামনে গেলাম। কেবিনের সামনে গিয়ে আমি, হ্যালো বন্ধুরা, আমরা আবারও একটি ফানি ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর সেটা লিঙ্ক ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে দিয়ে রাখবো। আর আশা করি তোমরা ফানি ভিডিওটি দেখবে আর জানাবে কেমন হয়েছে। আর আমরা আশাও করতেছি লাভ স্টোরির মতো তোমরা ফানি ভিডিওতেও আমাদের সাপোর্ট করবে। আশা করি তোমরা সবাই দেখবে আর জানাবে কেমন হয়েছে। থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাদের সবাইকে। সিমরার দেওয়া কাজটা 80% কমপ্লিট হয়েছে। এত কম সময়ে এই কাজ করা অসম্ভব প্রায়, তাই আমি এই 80% কমপ্লিট করা ফাইল নিয়ে সিমলার কেবিনের সামনে গেলাম। কেবিনের সামনে গিয়ে আমি বাইরে দাঁড়িয়ে বললাম, ম্যাম ভিতরে আসবো? সিমলা আমার দিকে না তাকিয়েই বলল, আসুন। এরপর আমি সিমলার সামনে গিয়ে বললাম, ম্যাম এই যে আপনার ফাইল। মানে এই ফাইলের কাজ সম্পূর্ণ শেষ? জি না ম্যাম, আসলে আমি আর কিছু বলার আগে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। আমি কোনো কিছু না বলে সিমলার দিকে তাকিয়ে রইলাম। আপনাকে কি বলেছিলাম আমি, আমার অফিসে কোনো ফাঁকি দেওয়া যাবে না? আর আপনি এই ফাইলের সম্পূর্ণ কাজ না করে আমার সামনে এসেছেন। ভাগ্যিস অফিসে কেউ ছিল না, তা না হলে আমার মান সম্মান বলতে কিছু থাকতো না। ম্যাম আপনি একটু বোঝার চেষ্টা করুন, এত জটিল একটা ফাইল আমি কি করে এত কম সময় তৈরি করে দিব? ও, তাহলে আপনি অফিসে আসেন কি করতে? লাঞ্চ টাইমে তো ঠিকই দেখলাম হাসাহাসি করতে। আমি কিছু বুঝি না, আপনি এখনই এই ফাইলটা সম্পূর্ণ করে দিবেন। কিন্তু ম্যাম অফিস তো ছুটি হয়ে গেছে, সবাই বাসায় চলে গেছে। তাতে আপনার কি? তাদের কাজ হয়ে গেছে তাই তারা চলে গেছে, আর আপনার কাজ হয়নি তাই আপনি এখন যেতে পারবেন না। এই ফাইলটা আমার এক্ষুনি চাই। আমি বুঝে গেছি, এখানে কথা বলে কোনো লাভ হবে না। সিমলা ইচ্ছে করে আমার সাথে এমন ব্যবহার করতেছে, আমিও দেখি কতদিন পারে এমন করতে। আমি আর কোনো কথা না বলে ফাইলটা নিয়ে ম্যামের কেবিন থেকে বের হতে যাব, তখনই সিমলা আবার আমাকে ডাক দিল।
সময়ে আসতে হবে প্রতিদিন, এবং কাজ ঠিকভাবে না করলে কিন্তু কিছুক্ষণ আগের মতো থাপ্পড় খেতে হবে। খুবই কেয়ারফুল। আমি কিছু না বলে কেবিন থেকে বেরিয়ে এলাম। ভীষণ রাগ হচ্ছে শিমলার উপরে। আমি কি এমন করেছি যার কারণে আমার উপরে এত অত্যাচার শুরু করেছে? কি জানি কতদিন এইভাবে থাকতে হবে। আমি মনে মনে শিমলাকে অনেক গালি দিয়ে আমার ডেস্কে বসে কাজ করতে লাগলাম। শিমলার কেবিনে দরজা খোলা, যার ফলে আমার ডেস্ক থেকে শিমলাকে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। কার সাথে যেন হেসে হেসে ফোনে কথা বলতেছে। একটু আগে আমার সাথে কি বাজে ব্যবহার করলো, আর এখন দেখ কি সুন্দর হেসে হেসে কথা বলতেছে। এরপর আমি আমার কাজে মন দিলাম। কাজটা কমপ্লিট করতে বিকাল 5টা বেজে যায়। তখনই আমার ফোনে একটা কল আসে। আমি তাকিয়ে দেখি আম্মু ফোন দিছে। ইস, আমার তো মনেই ছিল না যে আমি এখন বাসার বাইরে। আম্মু নিশ্চয়ই এখন রাখতেছি, তোমাকে পরে ফোন দিচ্ছি। ফোন কেটে দিয়ে সামনে তাকিয়ে দেখি শিমলা আমার সামনে দাঁড়িয়ে আছে, চোখ দুটো লাল করে। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, ম্যাম কিছু হয়েছে? কিছু হয়েছে মানে? অফিস বাদ দিয়ে এত ফোন কিসে? কে ফোন দিয়েছিল? ম্যাম এই যে আপনার ফাইল। আর কে ফোন দিয়েছিল সেটা আমার পার্সোনাল ব্যাপার, আপনাকে বলবো কেন? শিমলা আমার কাছ থেকে ফাইলটা নিয়ে ভালো করে দেখে বলল, সব ঠিক আছে, এবার আমার সাথে চলুন। আপনার সাথে কোথায় যাব? আমার কাজ শেষ, আমি এখন বাসায় যাব। ভুলে যাবেন না আপনি আমার পিএ, তো যখন যেটা বলবো সেটা শুনতে হবে। আমি চুপচাপ শিমলার পিছে পিছে যেতে লাগলাম। অফিসের বাইরে এসে শিমলা তার পার্সোনাল গাড়িতে উঠে বসলো, আর আমি বাইরে দাঁড়িয়ে আছি। দেখি কি বলে। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? তো কি করব? গাড়িতে উঠে ড্রাইভ করুন, আমি বাসায় যাবো তাড়াতাড়ি। এবার কিন্তু একটু বেশি বলতেছেন আপনি। ভদ্রভাবে কথা বলেন, ভুলে যাবেন না আমি আপনার অফিসের বস। তো কি হয়েছে? আপনি অফিসে আমার বস, বাইরে নন। আমি কি আপনার ড্রাইভার যে আপনার গাড়ি আমি চালাবো? আপনি চালাবেন, আপনার কারণে আমার লেট হয়েছে, আর ড্রাইভার এই জন্য বাসায় চলে গেছে। এইবার আর কিছু না বলে আমি বাধ্য হয়ে গাড়িতে উঠে ড্রাইভ করতে লাগলাম। এরপর শিমলা আমাকে রাস্তা বলতে লাগলো, আর আমি ড্রাইভ করতে লাগলাম। প্রায় 30 মিনিট পরে আমরা শিমলাদের বাসায় এলাম। এর আগে আমি শুধু শুনেছি যে শিমলারা অনেক ধনী, কিন্তু এইবার নিজের চোখে দেখলাম এত বড় বাসা এর আগে এত কাছ থেকে দেখি নাই। এইবার নিজেই মনে মনে বললাম, কোথায় আমি আর কোথায় শিমলা। কিন্তু মেয়েটা ভালো ছিল, যার কারণে আমাকে ভালোবেসেছিল এত কিছু না দেখে। কি হলো, এখন তাকিয়ে আছেন কেন? এত বড় বাড়ি কোনোদিন দেখেন নাই নাকি? আর দেখবেনই বা কি করে? আমি শিমলার কথায় ভাবনা জগৎ থেকে ফিরে এসে মাথা নিচু করে শিমলাদের গেট দিয়ে বাইরে বেরিয়ে আসি। এরপর শিমলাদের বাসার দারোয়ান আমার মুখের উপরে গেট বন্ধ করে দিল। শিমলার কথায় মনে মনে ভাবতে লাগলাম, আমার শিমলা তো কোনোদিন এমন ছিল না, কি করে এত অহংকারী হয়ে গেল আমার জানা নেই। এরপর আমি একটা রিক্সা নিয়ে বাসায় যাব, তখনই আমার পকেটে হাত গেল। ও শিট, ওয়ালেটটা হয়তো অফিসে ফেলে এসেছি। এইবার বাসায় যাব কিভাবে? এতটা রাস্তা হেঁটেই বাসায় যেতে হবে। সারাদিনে এমনিতেই অনেক কাজের প্রেশার ছিল, তার উপর আবার হেঁটে বাসায় যেতে হচ্ছে। প্রায় 1.5 ঘন্টা পরে আমাদের বাসার সামনে চলে এলাম। হাঁটতে আমার তেমন কষ্ট হয় না, কিন্তু আজকে এত ক্লান্তির পরে অনেক কষ্ট হয়েছে বাসা পর্যন্ত আসতে। এর মাঝে আম্মু অনেকবার আমাকে ফোনে ট্রাই করেছে, আমি ইচ্ছে করে আম্মুর ফোন ধরি নাই। বাসার সামনে এসে কলিং বেল বাজালাম, সাথে সাথেই আম্মু দরজা খুলে দিল। আমি জানি আম্মু আমার জন্যই বসেছিল। আমাকে দেখেই আম্মু আমার মুখে হাত দিয়ে বলল, বাবা তোকে এমন দেখাচ্ছে কেন? আর আমার ফোন রিসিভ করিস নি কেন? হ্যালো বন্ধুরা, আমরা আবারও একটি ফানি ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর সেটা লিঙ্ক ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে দিয়ে রাখবো। আর আশা করি তোমরা ফানি ভিডিওটি দেখবে আর জানাবে কেমন হয়েছে। আর আমরা আশাও করতেছি লাভ স্টোরির মতো তোমরা ফানি ভিডিওতেও আমাদের সাপোর্ট করবে। আশা করি তোমরা সবাই দেখবে আর জানাবে কেমন হয়েছে। থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাদের সবাইকে। ও হ্যাঁ, আমার তো মনে ছিল না। যাও ফ্রেশ হয়ে। এরপর আমি আমার রুমে চলে এলাম। অনেক ক্লান্ত লাগতেছে আজকে। একদিনে আমার অবস্থা 12টা বাজিয়ে দিয়েছে। জানি না ভবিষ্যতে আমার জন্য কি আছে। ফ্রেশ হয়ে নিচে আম্মুর কাছে চলে এলাম, কারণ আমি জানি আম্মু আমার জন্য অনেক চিন্তা করে। আরে আম্মু, এত চিন্তা করার কিছু নেই, তোমার শ্রাবণ এখন অনেক বড় হয়েছে,
এত চিন্তা করতে হবে না, অফিসে একটা জরুরি মিটিং ছিল, যার কারণে আজকে অফিস থেকে বাসায় ফিরতে সন্ধ্যা হয়ে গেছে। আমি আম্মুকে বানিয়ে বললাম। দেখ ভাইয়া, তুই বললে যদি শোনে, আমি সেদিন থেকে কত বলতেছি, কি শুনে কার কথা। আম্মু, তুমি এত চিন্তা করলে তোমার শরীর খারাপ করবে। তো কি খবর? আর তুই তোর ফোন কেন অফ রেখেছিলি? আচ্ছা বাবা, সরি, এই যে কান ধরতেছি, আর কখনো এমন করব না। এইবার আম্মু একেবারে হেসে দিল। সাথে আমরা দুই ভাই বোনও। এরপর সকলের সাথে কিছু সময় আড্ডা দিয়ে রাতের ডিনার করে আমি বাসার বাইরে বের হলাম। আম্মু তো অনেক রাগ করেছে এত রাতে বাইরে বের হওয়ার জন্য, কিন্তু আমার যে মনটা শুধু রাফির কথা নিয়েই পড়ে আছে। আমার কারণে নাকি সিমলা মরতে যাচ্ছিল, তাই আমি রাস্তায় বের হয়ে রাফিকে ফোন দিলাম। কিছু সময় পরে কল রিসিভ করলো। রাফি বন্ধু, তুই এখন কোথায়? কোথায় আবার? বউয়ের কোলে মাথা রেখে শুয়ে আছি। আস্তাগফিরুল্লাহ, সিঙ্গেল পোলাপাইনদের কাছে তুই এগুলো কি বলিস? আইসে আমার সিঙ্গেল ম্যান। হালার পথ হালা। আরে ভাই, আমার তো দুই চোখের পাতা এক হচ্ছে না, আমার পুরো শরীর আজকে ব্যথা করতেছে। কেন, তোর আবার কি হলো? আরে বন্ধু, অফিস ছুটির পরে সিমলা তোর সাথে একদম ঠিক করতেছে। এ হারামি, একদম হাসবি না। তুই তাড়াতাড়ি ব্রিজের উপরে চলে আয়, তোর সাথে কথা আছে। কি বলিস? এত রাতে আবার কিসের কথা? আর তাছাড়া বর্ষা আমাকে এত রাতে বাইরে বের হতে দিবে না। আমি কিছু জানি না, তুই আসবি, ব্যাস আসবি। আমি এই কথা বলে ফোনটা রেখে দিলাম, কারণ আমি জানি রাফি একটু পরে আমার কাছে আসবে। আমি ব্রিজের উপরে বসে বসে চারিদিকে দেখতে লাগলাম। রাত 10:35। চারিদিকে শুধু আলো আর আলো। মাঝে মাঝে আমার সামনে দিয়ে কয়েকটা গাড়ি যাচ্ছে ফুল স্পিডে, দেখতে বেশ ভালোই লাগতেছে। অফিস শেষে আমি আর আসিফ অনেক রাত কাটিয়েছি এইভাবে ব্রিজের উপরে বসে আড্ডা দিয়ে। আজকে ইচ্ছে করে আসিফ আইমানকে বলি নাই, কারণ রাফির কাছ থেকে আজকে পুরো বিষয়টি জানতে হবে, তা না হলে আমার কিছুতেই শান্তি হচ্ছে না। আমি বসে বসে এগুলো ভাবতেছিলাম, তখনই রাফির ডাক। এ বেটা, এত রাতে এখানে ডাকলি কেন? এই নে, ঠান্ডা কোক খা। রাফি কোকের বোতল আমার কাছ থেকে নিয়ে খেতে খেতে বলল, তোকে যতটা খারাপ ভেবেছিলাম তুই ততটাও খারাপ না। হারামি, এসব বাদ দিয়ে এবার বল, সিমলা কেন আমার জন্য মরতে মরতে বেঁচে গেছে? কি কথা ছিল? আগে তুই, এরপর আমি। ওকে, এরপর আমার অতীতের বাকি অংশ বলতে লাগলাম, মানে কিভাবে আর কি কারণেই বা আমি সিমলার থেকে দূরে চলে এসেছিলাম। এরপর আমার অতীতের বাকি অংশ বলতে লাগলাম, মানে কিভাবে আর কি কারণেই বা আমি সিমলার থেকে দূরে চলে এসেছিলাম। অতীত দেখতে দেখতে প্রায় 5টি বছর কেটে যায়। এর মধ্যে অন্য সবকিছুর পরিবর্তন ঘটলেও আমার আর সিমলার ভালোবাসার এক বিন্দু মাত্র পরিবর্তন ঘটে নাই, বরং আগের থেকে আরো গভীর হয়েছে। এর মধ্যে আমার পড়ালেখাও শেষ হয়ে গেছে। আপাতত আমি চাকরি খুঁজতেছিলাম, কিন্তু এটা যে বাংলাদেশ, টাকা ছাড়া কি আর এত সহজে চাকরি পাওয়া সম্ভব? সিমলা আমাকে এই ব্যাপারে টাকা দিয়ে হেল্প করতে চেয়েছিল, কিন্তু আমি ওর কাছ থেকে সাহায্য নিতে পারবো না। নিজের যোগ্যতায় চাকরি পেতে চাই আমি। আমাদের দিন এইভাবেই বেশ ভালোই চলতেছিল, কিন্তু হঠাৎ একদিন সিমলা আমাকে ফোন করে। আমি তখন একটা ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম, মাত্র রাস্তায় বেরিয়েছি। সিমলার ফোন দেখে আমি সাথে সাথে রিসিভ করি। হ্যালো, তুমি কোথায়? কোথায় আবার? চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। কেন, তোমাকে না কাল বিকালে বললাম আজকে একটা ইন্টারভিউ আছে? বলেছিলে, কিন্তু এদিকে অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? মামা আমার জন্য ছেলে দেখতেছে। আজকে একটু আগে আমাকে দেখে গেছে, আমাকে নাকি তাদের পছন্দ। আরে তুমি কান্না করতেছো কেন? আগে শান্ত হও। কি করে শান্ত হব? আমি আজকেই তোমার কথা মামাকে বলবো যে আমরা দুজন দুজনকে ভালোবাসি আর বিয়ে করতে চাই। সিমলা, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমার কোনো চাকরি নেই এখন, আমি বেকার। এই অবস্থায় তোমার মামার কাছে গেলে আমাকে মেনে নিবে না। আমি কিছু জানি না, তুমি আজকে বিকেলে আমাদের বাসায় আসতেছো, ব্যাস এটাই ফাইনাল। এটা বলে সিমলা ফোনটা রেখে দেয়। অবশেষে কি আর করার, আমি বাধ্য হয়ে সিমলার মামা বাড়ি যাই, যেখানে সিমলা থাকে। আমি সিমলাদের বাসার সামনে গিয়ে সিমলাকে ফোন দেই। সিমলা বাইরে এসে আমাকে ওদের বাসার ভিতরে নিয়ে যায়। ভিতরে গিয়ে দেখি সিমলার মামা সোফায় বসে চা খাচ্ছেন। আমি সালাম দিয়ে তার সামনে বসে পড়লাম। সিমলা, এটা কে? মামা, আজকে সকালে তোমাকে বলেছিলাম না আমি একজনকে পছন্দ করি, এই যে সে। নাম কি তোমার? জি, শ্রাবণ আহমেদ। বাসা কোথায়? জি, রোড 234 নম্বর বাসা। ও, ওটা তো বস্তির এলাকার মতো। এমন কথায় আমি অনেক অপমান বোধ করলাম, তবু নিজেকে শান্ত করে রাখলাম। আমি জানি
শিমলার মামা এমনই। তা তোমার বাবা কি করে? জি আঙ্কেল, আমার বাবা নেই, আমি, আম্মু আর একটা ছোট বোন। ওহ ভালো। তা তুমি কি করো? জি আঙ্কেল, অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি মাত্র, এখন চাকরি খুঁজতেছি, ইনশাল্লাহ পেয়ে যাব। হা, তোমার আব্বু নেই, আম্মু সে হয়তো ঘরের কাজ করে, আর ছোট বোন হয়তো লেখাপড়া করে, আর তুমি তো বেকার। তাহলে তুমি আমাদের মেয়েকে নিয়ে খাওয়াবে কি? শিমলা দাঁড়িয়ে আমাদের কথা শুনতেছে। আমি আঙ্কেলের এমন কথায় মাথাটা নিচে করে নিলাম। আমি এই জন্যে আসতে চাইনি। মামা এসব তুমি কি বলতেছো? তুমি চুপ থাকো, আমাকে বলতে দাও। এই ছেলে, আমার দিকে তাকাও। আমাদের মেয়ে লাখ লাখ টাকা খরচ করে, তোমার কি কোনো যোগ্যতা আছে এই খরচ বহন করার? না। তাহলে তুমি আমার কাছে শিমলাকে চাইতে আসো কোন সাহস নিয়ে? আশা করি তুমি কথাগুলো বুঝতে পেরেছ। জি আঙ্কেল, আমি বুঝতে পেরেছি। এরপর আমি সোফা থেকে উঠে সোজা বাইরে চলে আসি। শিমলা এর মাঝে আমাকে অনেকবার আটকানোর চেষ্টা করেছে, কিন্তু আমি কিছু না শুনেই চলে এসেছি। দেখতে দেখতে বেশ কিছুদিন হয়ে যায়। এর মাঝে শিমলা আমাকে অনেকবার ফোন দিয়েছে, আমিও ওর সাথে কথা বলেছি। আমার সাথে ফোনে কথা হলেই শুধু চাকরির কথা জিজ্ঞেস করে, যেমন একদিনের কথা। হ্যাঁ বলো, কি জন্য ফোন দিয়েছো? কোথায় তুমি এখন? কোথায় আবার, রাস্তায়। 11টার সময় একটা ইন্টারভিউ আছে, দেখি হয় কি না। আচ্ছা, আমাকে তুমি একটু বলবা কবে হবে তোমার চাকরি? আমি তোমাকে বললাম যে আমি কিছু টাকা দিই, সেই টাকা দিয়ে ছোটখাটো একটা ব্যবসা শুরু করো, বা কোনো অফিসে টাকা দিয়ে যেভাবেই হোক জয়েন করে নাও। তুমি জানো আমি আজকেও একজনকে না করে দিয়েছি। এইভাবে আর কত? ভালো থেকো, পরে কথা হবে। হ্যালো, হ্যাঁ। আমি শিমলাকে আর কিছু বলতে না দিয়ে ফোনটা রেখে দিলাম, সাথে সাথেই ফোনটা অফ করে নিলাম। কি বলতাম আমি শিমলাকে? এইভাবে বারবার একজনকে না বলতে আমার আর ভালো লাগতেছে না। এরপর আর শিমলার সাথে কথা হয়নি। আমি ওই দিনই শপথ নিয়েছিলাম যে একটা চাকরি না পেয়ে আমি আর শিমলার সামনে যাব না। ঠিক তেমনটাই হয়েছিল। আমি প্রায় 1 মাস পরে মোটামুটি একটা চাকরি পেয়েছিলাম, সেটাও ঢাকায়, মানে আমার বর্তমান অফিসে। এই চাকরিটা পেয়েছিলাম আমার বন্ধু আসিফের কারণে। ও ঢাকা থাকতো আমার আগে থেকেই, আমি ওকে আমার সব কথা খুলে বলি। এরপরও আমার এই বিষয় নিয়ে আদনান স্যারের সাথে কথা বলে। আমি আগেই বলেছিলাম স্যার খুব ভালো মানুষ, তাই স্যার আমার কষ্টের কথা শুনে আমাকে চাকরি দিয়ে দেয়। সেই দিন ছিল শুক্রবার, 19 তারিখ। আমি সন্ধ্যার সময় বাজার করে বাসায় যাচ্ছিলাম, তখন আমার নতুন নাম্বারে একটা কল আসে। এই নাম্বারটি শুধু আসিফ জানে। ওর সাথে কথা বলার জন্যই আমি এই সিমটা কিনেছিলাম। আমি আর কিছু না ভেবে সাথে সাথেই ফোনটা রিসিভ করি। হ্যাঁ আসিফ, বল। বন্ধু, তুই কোথায় এখন? রাস্তায় আছি বন্ধু, বাসায় যাচ্ছি। কেন? তোর জন্য একটা খুশির সংবাদ আছে। আমার আবার খুশির সংবাদ? হাসি পাচ্ছে রে বন্ধু। এই শালা, বাজে কথা বলা বন্ধ কর। তোর চাকরিটা হয়ে গেছে আমাদের কোম্পানিতে। এখন কবে জয়েন করবি তাই বল। আসিফের কথা শুনে আমি পুরো চুপ হয়ে গেলাম, কারণ প্রায় 15-20টার বেশি জায়গায় ইন্টারভিউ দিয়েছি, সব জায়গাতেই প্রায় টিকে গেছি, কিন্তু লাস্ট মুহূর্তে এসে টাকার কাছে হেরে গেছি সব জায়গায়। তাই এখনো বিশ্বাস হচ্ছে না যে আমার চাকরিটা হয়ে গেছে। কিরে, কথা বলিস না কেন? বন্ধু, তোকে যে কি বলে ধন্যবাদ দিব আমার জানা নেই। আরে ধুর, কিসের ধন্যবাদ? ধন্যবাদ বলতে কোনো শব্দ নেই। হ্যাঁ, আমার তো মনেই ছিল না। এখন কবে ঢাকায় আসবি তাই বল। 1 সপ্তাহ পরে আসবো বন্ধু, তুই একটা বাসা ঠিক করে রাখিস। আচ্ছা ঠিক আছে। এরপর আর কিছু কথা বলে ফোনটা রেখে দেই। আজকে যে আমি এত খুশি সেটা বলে বোঝানো যাবে না। আমি রাস্তায় বসে আমার পুরনো সিমটা মোবাইলে ঢুকালাম, কিন্তু মোবাইল অন করতে অনেকগুলো মিসড কলের মেসেজ প্লাস শিমলার অনেকগুলো মেসেজ। এগুলো দেখতে বসলে আজকে রাত পেরিয়ে যাবে। নিজের প্রতি একটু খারাপ লাগলো, কারণ আমি ইচ্ছে করলেই শিমলার সাথে যোগাযোগ রাখতে পারতাম, কিন্তু বারবার আমি না বলতে পারতাম না। তাই এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে একবারে চাকরি পেয়ে শিমলাকে ফোন দিব। তাই করলাম, কল লিস্ট থেকে শিমলার নাম্বারে ফোন দিলাম। কয়েকবার রিং হওয়ার পরে কলটা রিসিভ করলো, কিন্তু এটা তো শিমলার কণ্ঠ না। হ্যালো শিমলা। শিমলা এখানে নেই, কিছু বলা থাকলে আমাকে বলো। আমি আগে থেকে শিমলার মামাকে চিনি, আর শিমলার সাথে আমি অনেকবার ওর মামা বাড়িতে গেছি। শিমলার মামা সবসময় আমার দিকে কেমন করে তাকিয়ে থাকতেন। আমি জানি তিনি আমাকে পছন্দ করে না, তাই তাদের বাসায় না যাওয়ারই চেষ্টা করতাম। আঙ্কেল, প্লিজ শিমলাকে একটু ডেকে দিবেন, খুব জরুরি একটা কথা ছিল। সেটা সম্ভব না। কিন্তু কেন আঙ্কেল, ওর কি কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা হয়নি,
আজকে শিমলার বিয়ে, তাই ওকে সাজানো হচ্ছে। আজকে আর কারোর সাথে ফোনে কথা বলতে পারবে না শিমলা। সিমলার মামার মুখে এমন কথা শুনে আমার বুকটা কেঁপে উঠলো। এটা আমি কি শুনতেছি? সিমলা আমাকে রেখে অন্য কাউকে বিয়ে কিভাবে করতে পারে? তাই আমি আঙ্কেলকে আবার জিজ্ঞেস করলাম, আঙ্কেল, আপনি নিশ্চয়ই মজা করতেছেন। আজব তো, আমি কি তোমার ফ্রেন্ড লাগি যে মজা করব? আর শোনো, ফোন দিয়ে ডিস্টার্ব করবে না, আমার অনেক কাজ আছে। এই বলে ফোনটা কেটে দিল সিমলার মামা। আমি কি করব কিছুই বুঝতেছি না। আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে সিমলার বিয়ে আজকে। না, এটা কিছুতেই হতে পারে না। আমি সিমলার মুখে যতক্ষণ পর্যন্ত না শুনতেছি এই কথা, ততক্ষণ পর্যন্ত আমি কারো কথা বিশ্বাস করব না। তাই তাড়াতাড়ি হেঁটে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলে দিল। আমি তাড়াতাড়ি ভিতরে গিয়ে বাজারগুলো রেখে বাইরে বেরিয়ে গেলাম। আম্মু এর মাঝে অনেকবার আমার সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু আমি কোনো সুযোগ দেইনি। রাস্তায় এসে একটা রিক্সা নিয়ে সিমলাদের বাসার সামনে চলে এলাম। তখন আনুমানিক রাত 8টা বাজে, কিন্তু এখানে এসে অনেক অবাক হলাম। তাহলে কি সিমলার মামার কথাই সত্যি? বাসাটা অনেক ভালো করে সাজানো হয়েছে, চারিদিকে লাইটিং এর আলো আর সাউন্ড বক্সের শব্দ। কিন্তু এত আলো, এত গানের শব্দে যে আমার দম বন্ধ হয়ে আসতেছে। আমার বারবার মনে হচ্ছে আমার কাছ থেকে আমার সবচেয়ে প্রিয় জিনিস কেউ জোর করে আমার কাছ থেকে নিয়ে যাচ্ছে। তাই আর দেরি না করে গেটের কাছে চলে গেলাম। ভিতরে প্রবেশ করতে যাব, তখনই বাসার দারোয়ান চাচা আমার রাস্তা আটকে দিল। আমি প্রচন্ডভাবে অবাক হলাম, কারণ এই বাসায় আমি অনেকবার এসেছি আর দারোয়ান চাচা আমাকে খুব ভালো করে চিনে। এ কি চাচা, আপনি আমার রাস্তা আটকাচ্ছেন কেন? বাবা, আমার কিছু করার নেই। বাসার মালিকের হুকুম তোমাকে যেন ভিতরে প্রবেশ করতে না দেয়। চাচা, এটা আপনি কি বলতেছেন? প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আমি ভিতরে না গেলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আমার কিছু করার নেই বাবা, আমি তো বাধ্য। চাচা প্লিজ একবার ভিতরে যাব আর আসবো। দেখো, তুমি বোঝার চেষ্টা করো। আমি এই বাসায় চাকরি করি, আর বাসার মালিক বারণ করেছে তোমাকে ভিতরে যেতে। এখন তুমি যদি ভিতরে যাও তাহলে আমার চাকরি চলে যাবে। চাচা, আমি আপনাকে কথা দিচ্ছি আপনার চাকরি যাবে না। আমি যাব আর চলে আসবো, শুধুমাত্র 2 মিনিট প্লিজ চাচা। এখানে আমার হাত পা বাঁধা। আমি চাচার কাছে অনেক অনুরোধ করি, কিন্তু চাচার একই কথা। তবুও আমি চাচার সাথে কথাও বলতেছি দাঁড়িয়ে। গেট দিয়ে প্রবেশ করার সময় অনেকে আমার দিকে কেমন ভাবে তাকাচ্ছিল, কিন্তু তখন আমার মাথায় এত কিছু ছিল না। মাথায় শুধু একটাই চিন্তা, সিমলা। ঠিক তখনই কোথা থেকে আমি চাচার কাছে অনেক অনুরোধ করি, কিন্তু চাচার একই কথা। তবুও আমি চাচার সাথে কথা বলতেছি দাঁড়িয়ে। গেট দিয়ে প্রবেশ করার সময় অনেকে আমার দিকে কেমন ভাবে তাকাচ্ছিল, কিন্তু তখন আমার মাথায় এত কিছু ছিল না। মাথায় শুধু একটাই চিন্তা, সিমলা। ঠিক তখনই কোথা থেকে সিমলার মামা এসে আমার সামনে দাঁড়ায়। আমি তাকে দেখেই বলি, আঙ্কেল প্লিজ আমাকে একটাবার সিমলার সাথে কথা বলতে দিন, প্লিজ আঙ্কেল। কিসের কথা? শিমলা তোমার সাথে কোনো কথা বলতে চায় না। প্লিজ আঙ্কেল, আমি শুধু 2 মিনিট কথা বলবো। আমি আগে জানতাম যে তুই শিমলার টাকাকে ভালোবাসিস, আর আজকে তুই সেটা প্রমাণ করে দিলি। শিমলার বিয়ে হয়ে গেলে তো তুই আর তোর কাছ থেকে কোনো টাকা পাবি না, আর এই জন্যই এমন পাগলের মতো করছিস। ব্যাস, আর একটা কথাও বলবেন না আপনি। নেহাত আপনি আমার বড়, না হলে যে আমি আপনার কি হাল করতাম এখন। যাই হোক, আপনি অনেক বলেছেন, আর একটা কথাও বলবেন না। আমি সিমলাকে মন থেকেই ভালোবাসতাম, কিন্তু সিমলা আমার ভাগ্যে নেই। আমি ওর বিয়ে আটকাতে আসি নাই, শুধু শেষবারের জন্য একটু কথা বলতে এসেছিলাম, কিন্তু আপনি সেটা হতে দিলেন না। আর আপনার কিসের এত অহংকার? আপনি মারা গেলে তখন এত টাকা, এত পয়সা কি হবে একবার ভেবে দেখেছেন? যাই হোক, ভালো থাকবেন। আল্লাহর কাছে এই প্রার্থনা করি, তিনি যেন আপনাকে আরো ধন সম্পদ দান করে। আমি এই কথাগুলো বলে হাসতে হাসতে আঙ্কেলের সামনে দিয়ে চলে এলাম। যাক, আপদ বিদায় হয়েছে। এইবার অন্তত শিমলা আমার বিয়েটা শান্তিমতো দিতে পারবো। সিমলার মামার সামনে দিয়ে হাসতে হাসতে এলেও কিছু দূরে সে খুব জোরে জোরে কান্না করে দেই, কারণ আর মাত্র কয়েক ঘন্টা পরে আমার প্রিয় মানুষটা অন্য কারো হয়ে যাবে। অন্য কেউ তাকে নিয়ে ঘর বাঁধবে।
একটু সমস্যা হবে, তবে তুই আয়, আমি বাসার ব্যবস্থা করতেছি। আচ্ছা বন্ধু, রাখি। ঢাকা এসে ফোন দিস। আচ্ছা। এরপর ফোন কেটে দিয়ে বাসার দিকে হাঁটা দেই। চোখের পানিগুলো মুছে নিলাম। আপনার একটু অবাক হচ্ছেন তাই না? এত তাড়াতাড়ি ঢাকায় যাচ্ছি কেন? আসলে কার জন্য থাকবো এই শহরে? যাকে জীবনের সবটুকু দিয়ে ভালোবেসেছিল তার জন্য। সে তো আজকে অন্যের ঘরে চলে যাচ্ছে। তাহলে আমি একা একা কেন এই শহরে থাকবো? বরং আপু আর আম্মুকে নিয়ে ঢাকায় শিফট হই। আমি কাজের চাপে ব্যস্ত থাকবো, আর আপুকে একটা ভালো কলেজে ভর্তি করে দিলেই তো হয়ে গেল। এগুলো ভাবতে ভাবতে বাসায় চলে এলাম। বাসায় এসে দেখি বাসার দরজা খোলা, তাই আমি একটু তাড়াতাড়ি বাসার ভিতরে ঢুকলাম। ভিতরে এসে দেখি আম্মু কান্না করতেছে, আর শিমলা মাকে সান্ত্বনা দিচ্ছে। আম্মু আমাকে দেখে আমার কাছে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। আম্মু, কি হয়েছে? তুমি এইভাবে কান্না করতেছো কেন? ভাইয়া, তুই আমাদের কিছু না বলে এভাবে কোথায় চলে গিয়েছিলি একটু আগে? ও, এই কারণে? আসলে আম্মু, আমি একটা চাকরি পেয়েছি। এই কথা বলার সাথে সাথেই আম্মু আমাকে ছেড়ে দিয়ে বলল, বাবা, তুই সত্যি বলতেছিস? আম্মু, তাড়াতাড়ি তোমাদের সবকিছু গুছিয়ে নাও, আমাদের এখনই ঢাকার উদ্দেশ্যে রওনা হতে হবে। মানে? আম্মু, আমার চাকরিটা ঢাকায় হয়েছে, তাই আজকে সবকিছু নিয়ে ঢাকায় যেতে হবে। কিন্তু বাবা, নিজের শহর ছেড়ে? আরে আম্মু, এখন এইসব ভেবে লাভ নেই। এখানে থেকে ওখানে ভালো কলেজ আছে। আমি তো আর ভালো কলেজে পড়তে পারলাম না, তাই আপুকে ভালো একটা কলেজে অন্তত ভর্তি করে দেই। আচ্ছা, তুই যা ভালো বলছিস। তোর যে চাকরি হয়েছে এতেই আমি খুশি। আচ্ছা আপু, তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নে আম্মুকে নিয়ে, আর তোর কাগজপত্র ভালো করে গুছিয়ে নিস। আচ্ছা ভাইয়া। এরপর আমি এক বন্ধুর সাহায্যে রাত 11টার 3টা টিকিট কেটে রাখলাম আগে থেকেই। এরপর আমাদের সামান্য কিছু জিনিস নিয়ে আমরা তিনজনে রাত 10টা 30-এ বাসা ছেড়ে বেরিয়ে আসি। এইভাবেই সেই দিন রাতে খুলনা শহর ছেড়ে চলে আসি। আর দেখতে দেখতে 2টা বছর কেটে যায়। এই 2 বছরে অনেক কিছু পরিবর্তন ঘটে গেছে আমার জীবন। অফিসের বস আমার কাছে খুশি হয়ে প্রমোশন দিয়ে ম্যানেজার বানিয়ে দেয়। আর এরপর থেকে তো আপনারা সবকিছুই জানেন। বর্তমানে এইবার রাফি, তুই বল, এখানে দোষ কার? এখানে কারোরই দোষ নেই, সব দোষ বর্ষার আব্বু, মানে শিমলার মামার। তুই এটা কি করে বলতেছিস? ও, তুই তো সেই দিন রাতের পরের কাহিনী জানিস, শোন তাহলে তোকে আমি সব খুলে বলি। বল শুনি, শিমলার বিয়ে ভেঙে যায় কি করে? এরপর রাফি বলতে শুরু করে অতীত। ওই দিন রাতে শিমলার বিয়ে করার কোনো মতই ছিল না। শিমলার মামা জোর করে শিমলাকে বিয়ের আসরে বসায়। এরপর অবশেষে শিমলা কোনো উপায় না পেয়ে বিয়ের আসরে বসেই বিষ খায়, আর সাথে সাথেই পুরো বাড়িতে হইচই পড়ে যায়। শিমলার আব্বু কোনো মতেই ছিল না এই বিয়েতে, কিন্তু শিমলার মামা বলেছিল ছেলে খুব ভালো, এমন ছেলে হাতছাড়া হয়ে গেলে আর পাওয়া যাবে না। তাই তিনি মেয়ের বিরুদ্ধে গিয়ে এই বিয়েতে রাজি হয়। শিমলার আব্বু বলেছিল বিয়ের পরে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু বিয়েটা তো হলো না। সেদিন রাতে তাড়াতাড়ি করে সবাই শিমলাকে খুলনা 250 বেড হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডক্টর অনেক চেষ্টা করে শিমলাকে সেদিন প্রাণে বাঁচায়। এরপর শিমলার আব্বু শিমলা মামার সাথে অনেক তর্ক বিতর্ক করে আর সব সম্পর্ক শেষ করে দেয়। এভাবেই শিমলা বিয়েটা আটকে যায়। শিমলা যখন জ্ঞান আসে তখন সে শুধু শ্রাবণ শ্রাবণ করে। এরপর শিমলার আব্বু শ্রাবণকে এটাই জানাতে চায়, কিন্তু শিমলার মামা শিমলার সামনে বলে শ্রাবণ অনেক খারাপ ছেলে, শ্রাবণ নাকি ভয়ে কোথাও পালিয়ে গেছে। কিন্তু শিমলা এটা বিশ্বাস করে না। দেখতে দেখতে 1.5 বছর কেটে যায়। এর মধ্যে আমার আর বর্ষার বিয়ে হয়ে যায়, আর বর্ষার আব্বুও মারা যায়। এর মধ্যে শিমলা তোকে অনেক জায়গায় খুঁজে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এরপর শিমলা মনে মনে বিশ্বাস করে তুই কোনোদিন শিমলাকে ভালোই বাসিসনি, ওকে ঠকিয়েছিস। আর আজকে প্রায় 2 বছর পরে তোর সাথে শিমলার দেখা, তাই হয়তো রাগের কারণে তোর সাথে এমন আচরণ করতেছে। বন্ধু, তোকে কি বলে যে ধন্যবাদ দিব আমি বুঝে উঠতে পারতেছি না। এখন আল্লাহকে ডাক, শিমলা যেন খুব তাড়াতাড়ি আমাকে আপন করে নেয়। আরে শিমলা তোকে আজকে মেনে নেবে। আমি গিয়ে বলে দিই তুই কেন ওর থেকে দূরে চলে এসেছিলি। দেখবি শিমলা এক মুহূর্তের মধ্যে সব ভুলে যাবে। আর এখানে তো তোর কোনো দোষ নেই। না, একদমই না। তুই শিমলাকে কিছু বলবি না। আমি চাই না শিমলা সবকিছু জেনে আমাকে আবার ভালোবাসুক। আমি চাই ও আমাকে বিশ্বাস করে নতুন করে আবার আপন করুক। এরপর আমি নিজেই ওকে সত্যিটা খুলে বলবো। কিন্তু কোনো কিন্তু নয়, তুই বলবি না, ব্যাস এটাই ফাইনাল। আচ্ছা, তোর ইচ্ছা। অনেক রাত হয়ে গেছে, চল বাসায় চলে যাই। চল। এরপর রাফি ওর বাসার দিকে রওনা দিল, আর আমিও আমার বাসায় চলে এলাম। মোবাইলে তাকিয়ে দেখি রাত 12টা বেজে গেছে। ঘুমাতে যাব তখনই শিমলার দেওয়া ফাইলগুলোর কথা মনে পড়ে গেল। হাই আল্লাহ, আমি যে কি করব! এতগুলো ফাইল মাত্র 2 দিনে কি করে কমপ্লিট করব? তাই আর দেরি না করে ফাইলগুলো নিয়ে টেবিলে বসে পড়লাম, আর একের পর একটা ফাইলের কাজ ঠিকভাবে করতে লাগলাম।
আমি এর আগে কখনো এতগুলো ফাইলের কাজ একসাথে করি নাই, তাই অনেক সমস্যা হচ্ছে। এইভাবে দেখতে দেখতে রাত 3টা বেজে গেল। অবশেষে আমি রাত 3টার সময় বিছানায় ঘুমাতে গেলাম। সকালবেলা ঘুমিয়েছিলাম, আম্মুর ডাকে ঘুম থেকে উঠলাম, কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে আমার চোখ কপালে উঠে গেল। সকাল 9টা বেজে গেছে। সবকিছু হয়েছে এই ফাইলগুলোর জন্য। কিরে, বিছানায় বসে কি ভাবিস? আম্মু, তুমি আমাকে আগে ডাক দিবে না? ধুর, দেরি হয়ে গেল। দিব কানে নিচে একটা। এখন আমার দোষ হয়ে গেছে, হ্যাঁ? সেই কখন থেকে তোকে ঘুম থেকে তোলার চেষ্টা করছি, কিন্তু মহারাজা ঘুম থেকে ওঠার কোনো নামই নেই। আমি আর আম্মুর সাথে বেশি কথা না বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে তাড়াতাড়ি রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে গেলাম। আম্মু অনেকবার খাওয়ার জন্য ডেকেছিল, কিন্তু সময় কই, তাই না খেয়ে বেরিয়ে গেলাম বাসা থেকে। তাড়াতাড়ি একটা রিক্সা নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। ওই যে আমার যে পোড়া কপাল, এমনিতেই লেট হয়ে গেছে, তার উপরে আবার ঢাকা শহরে এই জ্যাম। অফিসে আসতে প্রায় 35 মিনিট লেট হয়ে গেল। অফিসে ঢুকে দেখি সবাই যার যার কাজে ব্যস্ত। আমি সবার সাথে কিছু কথা বলে আমার ডেস্কে গিয়ে বসে পড়লাম। কিরে, আজকেও লেট? ভাই মাপ চাই, প্লিজ আর কথা বলিস না, এমনিতেই লেট, তার উপরে আবার হাতে এত কাজ। ভালো হয়েছে। আমি আর কোনো কথায় কান না দিয়ে নিজের কাজে মনোযোগ দিলাম। প্রায় 20 মিনিট পরে পিয়ন চাচার আগমন। শ্রাবণ স্যার, ম্যাম আপনাকে দেখা করতে বলেছে। আচ্ছা, আপনি ম্যামকে গিয়ে বলুন আমি হাতের কাজটা কমপ্লিট করে আসতেছি। স্যার, ম্যাম আপনাকে এখনই দেখা করতে বলছে। আচ্ছা। আরে যা যা, দেখ, তোকে না দেখে 1 মিনিটও থাকতে পারছে না। রাফি, মেজাজ খারাপ আছে কিন্তু, বাজে কথা বলবি না বলে দিচ্ছি। আচ্ছা, এবার তুই যা। এরপর আমি আমার সব কাজ রেখে সিমলার কেবিনের সামনে গিয়ে বললাম, ম্যাম ভিতরে আসবো? হ্যাঁ, আসুন। এরপর আমি ভিতরে গিয়ে একটা চেয়ারে বসে পড়লাম আর ভাবতে লাগলাম কি জন্য ডেকেছে। তখনই সিমলা আমাকে অবাক করে দিয়ে আমার গালে ঠাস করে একটা বসিয়ে দিল। এইরকম বারবার থাপ্পড় খেতে কার ভালো লাগে? আমি মুখে হাত দিয়ে সিমলার দিকে তাকিয়ে বললাম, ম্যাম আমাকে চড় মারলেন কেন? এইবার আমার আরেক গালে ঠাস করে আরেকটা বসিয়ে দিল। এইবার খুব ব্যথা পেয়েছি। ঠোঁটের কোণে হাত দিয়ে দেখি রক্ত। আমি এবার অসহায় দৃষ্টিতে সিমলার দিকে তাকালাম। প্রথম থাপ্পড়টা দিয়েছি অফিসে লেট করে আসার জন্য, আর পরের থাপ্পড়টা দিয়েছি আমাকে না বলে চেয়ারে বসে পড়ার জন্য। আমি এইবার আর চুপ করে না থেকে সিমলার 2 হাত ধরে বললাম, দেখো সিমলা, আগে যা হয়েছে সেসব প্লিজ তুমি ভুলে যাও। তুমি বিশ্বাস করো, আমি এখনো তোমাকে ভালোবাসি, আর আমি এটাও জানি যে তুমি আমাকে ভালোবাসো। প্লিজ আমার সাথে শুধু শুধু এইভাবে কথা বলো না, আমার খুব কষ্ট হয়। আমার মুখে এমন কথা শুনে সিমলা আমার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। এরপর হঠাৎ করে তার হাত আমার হাত থেকে এক ঝটকায় ছাড়িয়ে নিল। তোর সাহস তো কম না, তুই আমাকে ভালোবাসার কথা বলিস, অফিসের বসকে প্রেমের প্রস্তাব দিস। সিমলা প্লিজ, আমি জানি তুমি আমার উপরে রেগে আছো, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে আগের মতোই ভালোবাসি। প্লিজ আগের মতো হয়ে যাও। আগের সিমলা অনেক আগেই মারা গেছে। প্লিজ সিমলা, তুমি আমাকে লাস্ট একটা সুযোগ দাও, আমি আবার তোমার মনের মতো হয়ে উঠবো। এইসব আমার জানা আছে, মামা হয়তো ঠিকই বলেছিল, তুই আসলে একটা লোভী। এখন আমি এই অফিসের বস হয়েছি, তাই তুই চেষ্টা করতেছিস আমার সাথে ভালোবাসার নাটক করতে, যাতে করে সারা জীবন বসে বসে খেতে পারিস। আমি আগে থেকেই জানতাম তুই এমনটাই করবি। সিমলা, তুমি এই কথা বলতেছো? তুমি তো খুব ভালো করেই জানতে আমি তোমাকে টাকার জন্য ভালোবাসিনি, আর আজকে শেষমেশ তুমি আমাকে এই কথা বলতেছো? আমি একসময় ভাবতাম কেউ একজন আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতো, কিন্তু আমি ভুল ছিলাম। সে আমাকে নয়, বরং আমার টাকাকে ভালোবাসতো। মনে মনে ভাবলাম সবকিছু বলে দেই, না হলে সিমলা কোনোভাবেই আমাকে মাফ করবে না। কিন্তু ভালোবাসায় যদি বড় মিথ্যা লুকিয়ে আছে। আমি চাই না পুরনো কোনো কথা মনে রাখতে, সো প্লিজ এই বিষয়ে আর কোনো কথা বলবেন না। ওকে ম্যাম, এবার বলুন কি জন্য আমাকে ডেকেছেন? আজকে বিকেলে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। আপনি যেহেতু আমার পিএ, তাই আপনাকে আগে থেকেই বলে দিলাম, সময় মতো তৈরি হয়ে থাকবেন। ওকে ম্যাম। এরপর আমি বেরিয়ে আসতে যাব, তখনই সিমলা আবার ডাক দিয়ে বলল, আর আপনাকে যে ফাইলগুলো দেওয়া হয়েছে, আশা করি ফাইলগুলো সময় মতো জমা দিয়ে যাবেন, আর তা না হলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। কিন্তু ম্যাম, এতগুলো ফাইল আমি কি করে এত কম সময়ের মধ্যে শেষ করব?
সেটা আমি জানি না। আপনি এখন আসতে পারেন। এরপর আমি মন খারাপ করে আমার ডেস্কে চলে এলাম। এই শ্রাবণ, তোর ঠোঁটের কোণে রক্ত কেন? এমনিতেই কেটে গেছে। কি ভাই, শিমলা লিপ কিস করছে নাকি? ওরে ভাই, থাপ্পড় দিছে। তুই খেতে চাস? তাহলে আমার সাথে চল। মানে? এরপর রাফিকে সবটা খুলে বললাম। রাফি পুরো ঘটনা শুনে বলে, ভাই তুই আমার সাথে আয়, আমি ওকে সবটা খুলে বলি। দোস্ত না, আমি চাই না সিমলা সব সত্যিটা জানো। তোর ইচ্ছা। এরপর নিজের কাজে মনোযোগ দিলাম। দেখতে দেখতে বিকাল হয়ে গেল। এর মধ্যে শুধু লাঞ্চ টাইম ছাড়া এক মুহূর্তের জন্য কারোর সাথে কথা বলি নাই। তবু আমার কাজ এখনো শেষ হয় নাই। আমি জানি না ম্যাডামকে কি জবাব দেব। কালকে নিজের ডেস্কে বসে কাজ করতেছিলাম, তখনই ম্যাম আমার কাছে আসলো। মিস্টার শ্রাবণ, আমার সাথে আসুন, মিটিংয়ে যেতে হবে। আমি আমার হাতের কাজ রেখে বললাম, আচ্ছা ম্যাম চলুন। এরপর মিটিং রুমে এসে ম্যাম তার চেয়ারে বসে পড়লো, আর তার সামনে 4 জন লোক বসে আছে। ম্যাম তাদেরকে একটা ফাইল দেখিয়ে সেটা ফিক্সিং করতেছে, আর আমি ম্যামের পাশে দাঁড়িয়ে আছি। আমি একভাবে সিমলার দিকে তাকিয়ে আছি। আমার আর অন্য কোনো দিকে খেয়াল নেই। সে আগের মতোই কথা বলার স্টাইল, সে আগের মতো চোখের চাহনি, আমি বারবার এর মধ্যে হারিয়ে যাচ্ছি। এইভাবে কতক্ষণ তাকিয়েছিলাম আমার জানা নেই, কিন্তু হঠাৎ করেই আমার মুখে কে যেন ঠাস করে একটা চর বসিয়ে দিল। আমি বাস্তবে ফিরে এলাম। তাকিয়ে দেখি সিমলা আমার দিকে রাগী ভাবে তাকিয়ে আছে। এর মানে সিমলাই আমাকে থাপ্পড় দিয়েছে। সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমার তখন খুব খারাপ লাগতেছিল, কারণ এর আগে সিমলা তার কেবিনে বসে আমাকে থাপ্পড় দিত, কিন্তু আজকে সকলের সামনে বসেই আমি গালে হাত দিয়ে নিচে তাকিয়ে আছি। আপনাকে সেই কখন থেকে ডেকে যাচ্ছি, আমার কথা আপনার কানে যায় না? আপনাকে কি আমার দিকে তাকিয়ে থাকার জন্য চাকরি দিয়েছি? এর আগে কখনো মেয়ে দেখেন নাই নাকি? এইরকম আরো অনেকগুলো কথা শুনিয়ে দিল আমাকে। আমি এতটা অপমান বোধ এর আগে কখনো করি নাই। বাইরের 4 জন লোকের সামনে সিমলা এইভাবে না বললেও পারতো। আর লোকগুলো আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছিল। আমার চোখ দিয়ে 2 ফোঁটা পানি বেরিয়ে গেল। তবুও আমি ওখানে দাঁড়িয়ে রইলাম নিজের দিকে তাকিয়ে। মিটিং শেষে সিমলা মিটিং রুম থেকে বেরিয়ে গেল, আর আমি সেখানে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ রাফি আর আসিফের ডাকে আমার ঘোর কাটলো। রাফি আর আসিফকে দেখতে পেয়ে আমি আমার চোখের পানি মুছে নিলাম। কিরে, মিটিং তো শেষ, আর অফিসে ছুটি, তাহলে এখন এখানে কি করছিস? কিছু না, চলো বাসায় যাব। এই আমার দিকে তাকা। এই কি, তোর চোখে পানি কেন? কি হয়েছে আমাকে বল। কই কিছু না তো, আমার আবার কি হবে? আমাদের বোকা পেয়েছিস? তোর চোখে যে পানি সেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। কি হয়েছে খুলে বল, ম্যাম কিছু বলেছে? এরপর আমি রাফি আর আসিফকে সবটা খুলে বললাম। না, ম্যামের একদমই ঠিক হয়নি। ম্যাম চাইলে তোকে মিটিং শেষ সে বেশি কথা বলতে পারতো, কিন্তু একটিভাবে সকলের সামনে। আমি তোকে আগে থেকে বলেছিলাম ম্যামকে সবটা বলে দেই, কিন্তু তুই শুনলি না তো আমার কথা। বলা দরকার নেই, আমি আর কিছুদিন দেখব। এর মধ্যে যদি সিমলা আমাকে মেনে নেয় তো নিবে, আর না হলে এই অফিসে চাকরি করব না। বাকি সকলের মতো আমারও একটা মান সম্মান আছে। এইভাবে আমি সকলের সামনে ছোট হতে পারবো না। কিন্তু শ্রাবণ, আর কিছু শুনতে চাই না আমি। বাসায় যাব চলো। এরপর আমরা 3 জন অফিস থেকে বেরিয়ে গেলাম। অফিস থেকে সোজা বাসায় চলে এলাম। বাসায় এসে কলিং বেল বাজানোর পরে আম্মু এসে দরজা খুলে দেয়। আমাকে দেখে আম্মু জিজ্ঞেস করে, বাবা, তোর কি কিছু হয়েছে? তোকে এরকম লাগতেছে কেন? না আম্মু, কিচ্ছু হয়নি। তাহলে তোর চোখ মুখ এমন লাল হয়ে আছে কেন? আর ঠোঁটের কোণে লাল লাল, এটা কি? একই তোর ঠোঁট কেটেছে কিভাবে? আম্মু কিছু না, ঠোঁট এমনিতেই কেটে গেছে, তুমি চিন্তা করো না। এরপর আম্মুকে আর কিছু বলতে না দিয়ে সোজা নিজের রুমে চলে এলাম। অপরদিকে সিমলা বাসায় এসে নিজের রুমের সবকিছু ভাঙচুর করতেছে। এটা দেখে তার আব্বু দুজনেই সিমলার রুমে চলে আসে আর জিজ্ঞাসা করে, কি হয়েছে? তুই এভাবে সবকিছু ভাঙচুর করতেছিস কেন? আব্বু, আমি আজকে ওকে অনেক বাজে কথা বলেছি, আর এই হাত দিয়ে ওকে মেরেছি। কাকে মেরেছিস আর কেন মেরেছিস? এরপর সিমলা সবটা খুলে বলল। মা, ছেলেটা সত্যি তোকে ভালোবাসে। আব্বু, আমি খুব ভালো করেই জানি ও আমাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু জানি না কেন ওর উপরে আমার খুব রাগ হচ্ছে। কারণটা হয়তো আমাকে একা রেখে সেদিন চলে গিয়েছিল, এই জন্য হয়তো ওর উপরে অভিমান জমে আছে। আমি বলি কি, ছেলেটা যদি সত্যি তোকে ভালোবাসে থাকে তাহলে শুধু শুধু ওকে কষ্ট না দিয়ে আপন করে নিলেই পারিস। আর তাছাড়াও নিজেকে যে খুব ভালো আছিস, ওকে কষ্ট দিয়ে এটাও তো না। আব্বু, আমি জানি না আমি কি করব,
আমি যে এই 2 বছর যাবত এত কষ্ট পেয়েছি তার কি হবে? ও এই কথা আগে বলবি না? শোনো, তাহলে আমি একটা বুদ্ধি। এরপর সিমলার আব্বু সিমলাকে একটা প্ল্যানের কথা বললো। আব্বু, তোমার মাথায় এত বুদ্ধি এলো কি করে? এইবার শ্রাবণ তুমি টের পাবে আমাকে কষ্ট দেওয়ার ফল কি। তোমাদের দুই বাবা মেয়ের বুদ্ধি আমার একটুও ভালো লাগে নাই। আহা, ছেলেটা শুধু শুধু এভাবে কষ্ট পাবে। আম্মু, তুমি এখান থেকে যাও তো, সব সময় অন্যের জন্য চিন্তা করো। এদিকে তোমার মেয়ে যে ওকে এত বছর খুঁজতে খুঁজতে বিয়ের বয়স পার করে দিয়েছে প্রায়, সেটা কি মাথায় আছে? কি জানো না, মনে পড়েছে শ্রাবণ, 2 দিন পরে তো আমার মেয়ে জামাই হতে চলেছে, তাহলে পর কোথায়? ধুর আম্মু, তোমরা থাকো, আমি গেলাম। এই বলে সিমলা তার রুম থেকে বেরিয়ে গেল। মেয়ের এমন কাণ্ড দেখে সিমলার আব্বু আম্মু দুজনে হেসে দিল। দেখেছো মেয়েটা কেমন লজ্জা পেয়ে চলে গেল? সেটাই তো দেখতে পেলাম। কিন্তু একটা বিষয় নিয়ে আমার খুব চিন্তা হয়। তোমার আবার কোন বিষয় নিয়ে চিন্তা হয়? এই যে ছেলেটা যদি খারাপ হয় তাহলে আমার মেয়েটা কি হবে? আরে আমি কি এতই বোকা নাকি? একটা কোম্পানি এতগুলো বছর আমি একাই সামলাচ্ছি, আরে এখন নিজের সবচেয়ে দামি জিনিস একটা অপরিচিত ছেলের হাতে শুরু শুরু ছেড়ে দেবো? মানে? আর তোমার মেয়ের অফিসে কি করতেছে সেই খবর আমার কাছে আছে, আর ছেলেটার সম্পর্কে আমি খোঁজ খবর নিয়ে দেখছি। ছেলেটা অনেক ভদ্র, ছেলেটার বাবা নেই, সেই তখন থেকেই মা আর বোনকে নিয়ে একা থাকে আর সবকিছু একা সামলায়। এমন ছেলে হাজার একটা পাও চায় না। হায় আল্লাহ, আমাকে বিয়ে করার সময় তো এমন কাণ্ড ঘটিয়েছিলে, আর আজকে মেয়ে বলে এমন করতেছে। আমি নিজের চোখে না দেখে কিছুই বিশ্বাস করি না। তুমি থাকো তোমার চোখ নাই, আমি গেলাম কাজে। এই বলে সিমরার আম্মু চলে গেল আর সিমরার আব্বু হাসতে হাসতে বেরিয়ে গেল। পরের দিন সকালে আমি ঠিক সময় অফিসে পৌঁছে গেলাম আর নিজের ডেস্কে বসে কাজ করতেছি। তখনই পিয়ন চাচার আগমন। আমি জানি এখনই আমার ম্যামের কেবিনে ডাক পড়বে আর নিশ্চয়ই আমার কাছে ফাইলগুলো চাইবে, কিন্তু ফাইলের আজ আমি সম্পূর্ণ করতে পারিনি। দেখি আমার জন্য আবার কি অপেক্ষা করতেছে। স্যার, ম্যাম আপনাকে তার কেবিনে ডাকছে। আচ্ছা, আপনি যান, আমি যাচ্ছি। এরপর আমি আমার সব ফাইলগুলো নিয়ে ম্যামের কেবিনের দিকে যেতে লাগলাম। কেবিনের সামনে গিয়ে আমি আস্তে আস্তে বললাম, ম্যাম ভিতরে আসবো? আসুন, বসুন। আজকে ম্যামকে একটু অন্যরকম লাগতেছে, মনে হচ্ছে আজকে ম্যাম অনেক হ্যাপি। যাই হোক, আমি সেই সব আর না ভেবে চেয়ারে বসে পড়লাম। তো মিস্টার ইমন সাহেব, আপনাকে যে কাজ দেওয়া হয়েছিল সেগুলো কমপ্লিট করেছেন? আমি ম্যামের মুখে এমন কথা শুনে অনেক অবাক হলাম, সাথে একটু খুশিও হলাম। কারণ আমি আর সিমলা যখন রিলেশনে ছিলাম তখন সিমলা আমাকে আদর করে মিস্টার ইমন সাহেব বলে ডাকতো, আর আজকে প্রায় 2 বছর পরে সিমলার মুখে মিস্টার ইমন সাহেব শুনলাম। তার মানে কি সিমলা আমাকে পাপ করে দিচ্ছে? আমি মনে মনে এগুলো ভাবতেছিলাম। তখনই ম্যাম আবার বলল, কোথায় হারিয়ে গেলেন? ও হ্যালো। ও সরি ম্যাম। ঠিক আছে, আপনার কাজ কমপ্লিট হয়েছে। আমি সিমলার এমন ব্যবহারের কোনো মানে খুঁজে পাচ্ছিলাম না। এমন করতেছে কেন? কিলার স্মেল দিচ্ছে বারবার। আমি যে এই হাসির মধ্যে হারিয়ে যাচ্ছি বারবার। নিজেকে সামনে নিয়ে বললাম, আসলে ম্যাম 80% কমপ্লিট হয়েছে। এত কম সময়ে আমি সবটা কমপ্লিট করতে পারি নাই। আমি জানতাম আপনি পারবেন না। সরি ম্যাম। ইটস ওকে, বাট অফিস শেষেও আপনাকে ওভারটাইম করতে হবে। কিন্তু ম্যাম, অফিস তো 4টার পরে বন্ধ হয়ে যায়। সমস্যা নেই, আমি থাকবো। এর মানে কি? সিমলার ভাবসাব আমার মোটেও ভালো লাগতেছে না। এর ভিতরে নিশ্চয়ই কোনো কাহিনী আছে, তা না হলে যে সিমলা কিছুক্ষণ আগে আমাকে 2 চোখে দেখতেই পারছে না, আর এখন সে সিমলা আমার দিকে তাকিয়ে বারবার হাসি দিচ্ছে। আমি মনে মনে একটু খুশি হলাম, কারণ অফিসে রাফি আর আসিফের জন্য ম্যামকে একটু দেখতেও পারি না। অফিসে এসে একা থাকবো, ওয়াও। কি ভাবে না তো। আর হ্যাঁ, মনের ভেতরে কোনো কুমতলব থাকলে সেগুলো ছেড়ে ফেলে দিন। না ম্যাম, আপনি কি যে বলেন না, আমি একদম ভদ্র একটা ছেলে। ভদ্র না ছাই, আস্তে একটা বজ্জাতের হাতি। ম্যাম কিছু বললেন? না, আপনি এখন আসতে পারেন, আর কাজ মন দিয়ে করবেন। আমি কিন্তু নজর রাখবো, আপনাকে ফাঁকি দিলে কিন্তু খবর আছে। আচ্ছা ম্যাম, আসি। এরপর হাসি মুখে কেবিন থেকে বেরিয়ে গেলাম। নিজের ডেস্কে গিয়ে বসার সাথে সাথে আসিফ আর রাফি এসে আমাকে ঘিরে ধরলো। কি মাম্মা, এত হাসি খুশি কেন? এই যা তো আসিফ, মোটেও বিরক্ত করবি না। আমার হাতে এখন অনেক কাজ, সবগুলো শেষ করতে হবে। এখন আমাদের সামনে কাজের চাপ দেখাচ্ছে। একটু আগে যে নিজে উঠে এলো ম্যামের রুম থেকে, সেই বেলায় কিছু না, আমাদের শুধু বললেই দোষ। ওরে হারামি, তোকে আজকে আমি। আর কিছু বলার আগেই
আসিফ দৌড়ে পালালো। আমিও আমার কাজে মন দিলাম। কাজ করতে করতে লাঞ্চ টাইম হয়ে গেল, কিন্তু এদিকে আমার কাজ এখনো শেষ হচ্ছে না। একটা ফাইল কমপ্লিট করছি তো তখনই আরেকটায় আটকে যাচ্ছি। তখনই আসিফ আর রাফি একসাথে আমার কাছে এলো। শ্রাবণ, চল ক্যান্টিনে যাই। ভাই তোরা যা, আমি 5 মিনিট পরে আসতেছি। এখন এই ফাইলটা এইভাবে রেখে দিলে পরে আবার নতুন করে শুরু করতে হবে। তোরা যা, আমি আসতেছি। আচ্ছা, আমরা যাচ্ছি, তাড়াতাড়ি আসিস কিন্তু। এরপর আমি কাজ করতে লাগলাম। অফিসের স্টাফ রুম একদম পুরো ফাঁকা। আমি একাই বসে বসে কাজ করতেছি আর ফ্যানের আওয়াজ হচ্ছে। ফাইলটা শেষ করে আমি সামনে তাকাতেই চেয়ার থেকে পড়ে যাই, কারণ আমার সামনে শিমলা দাঁড়িয়েছিল। কাজের ভিতরে এতটাই মগ্ন ছিলাম যে খেয়ালই করিনি আমার সামনে শিমলা কখন এসেছে কে জানে। আমাকে চেয়ার থেকে পড়ে যেতে দেখে শিমলা হাসতে হাসতে শেষ, আর আমি শিমলার এমন হাসি মাখা মুখ দেখে নিচে বসে শিমলার কিলার স্মেল দেখতে লাগলাম। তখনই শিমলা স্বাভাবিক হয়ে আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমি শিমলার হাত ধরে উপরে উঠতে যাব, তখনই শিমলা আমার বুকের উপর পড়লো। ব্যাস, দুজনই গড়াগড়ি খেলাম। আমি নিচে আর শিমলা আমার উপরে। আমি একভাবে শিমলার চোখের দিকে তাকিয়ে আছি আর শিমলাও আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই চোখে ভালোবাসা আছে প্রচুর। এখন যে কেউ এখানে চলে আসতে পারে, তাই আমি অবস্থা খারাপ হতে চিল্লায় উঠলাম, ও মা গো, আমার কোমর! শিমলা আমার চিল্লানি দেখে সাথে সাথে আমার উপর থেকে উঠে দাঁড়ালো। আমিও শিমলার সাথে সাথে উঠে দাঁড়ালাম। সরি, আমি আসলে বুঝতে পারি নাই। না না, ঠিক আছে। কি ব্যথা পেয়েছেন নাকি? ডাক্তারকে ফোন দিতে হবে? না না, তেমন ব্যথা পাইনি। ডাক্তার টাকার দরকার নেই। বুঝলাম। তবে সবাই লাঞ্চ করতে গেছে, আপনি এখানে কেন? ম্যাম, আসলে অনেক কাজের চাপ, তাই আর কি। কাজ করেই তো শরীরের এই হাল করেছেন। কি চেহারা হয়েছে, একদম সত্যি মাছ। শিমলার এমন কথা কি বলবো আমি বুঝতে পারতেছিলাম না। শিমলা কি আমাকে সত্যি মাফ করে দিল নাকি? না হলে এমন আচরণ করতেছে কেন? এখন একবার ভালোবাসি বলে দেখবো। না থাক, এমনই থাক। সেদে থাপ্পড়কে খেতে যাবে। আরে আপনি এত কি ভাবেন? এত না ভেবে আমার সাথে আসুন। ম্যাম কোথায়? বেশি কথা না বলে আসুন আমার পিছে পিছে। আমি মাথা নাড়িয়ে শিমলার পিছে পিছে যেতে লাগলাম। শিমলা অফিস থেকে সোজা তার রুমে গিয়ে উঠলো। আমি বাইরে দাঁড়িয়ে আছি। তখনই শিমলা আমার উদ্দেশ্যে বলল, আপনাকে কি গাড়িতে ওঠার জন্য নিমন্ত্রণ দিতে হবে নাকি? ম্যাম কোথায় যাবেন আর আমাকে নিয়ে যাচ্ছেন কেন? বেশি কথা বললে কিন্তু গাড়ি থেকে নেমে থাপ্পড় দিব। আমি শিমলার এমন কথায় গালে হাত দিয়ে গাড়িতে উঠলাম। এরপর আমি ড্রাইভ করতে লাগলাম আর শিমলা পিছে পিছে বলতে লাগলো কোন দিকে যাব। এইভাবে কিছু সময় চলার পরে শিমলা আমাকে একটা বড় রেস্টুরেন্টের সামনে থামাতে বলল। ঠিক আছে, এইবার আমার সাথে সাথে আসুন। আমার খুব ভয় করতে লাগলো, কারণ শিমলা কখন কি করে সেটা কেউ জানে না। এখন যদি শিমলা আমাকে এই ভরা রেস্টুরেন্টে অপমান করে তাহলে কি হবে, এটা ভেবে একটু ভয় লাগতেছে। তখনই আবার শিমলা আমার সামনে চলে আসলো। এরপর শিমলা আমাকে অবাক করে দিয়ে আমার ডান হাত ধরে আমাকে রেস্টুরেন্টের ভিতরে নিয়ে গেল। আমি যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছি। এগুলো কি হচ্ছে আমার সাথে? শিমলা আসলে কি করতে চাইতেছে? একবার রাখতো, অন্যবার ভালোবাসা, কিছুই বুঝতে পারতেছি না। এরপর আমি আর শিমলা একটা টেবিলে গিয়ে বসে পড়লাম। শিমলা একটা ওয়েদারকে ডেকে কিছু খাবার অর্ডার দিল। কি অর্ডার দিচ্ছে আমি খেয়াল করি নাই। আমি তো রেস্টুরেন্টে থাকা টেলিভিশনে ক্রিকেট খেলা দেখতে লাগলাম। এটা আমার একটা বদ্ধভ্যাস বলতে পারেন। শিমলা আমার দিকে তাকিয়ে আমাকে এমন অবস্থায় দেখে এখনো সেই পুরনো অভ্যাস গেল না, বাচ্চাদের মতো যেখানে সেখানে টিভি দেখে। সরি। ঠিক আছে। এরকম এটার খাবার দিয়ে গেল। হায় আল্লাহ, এ কি আমি স্বপ্ন দেখতেছি? শিমলা কি করতে চাইতেছে আমার সাথে কিছুই বুঝতেছি না। হা করে তাকিয়ে না থেকে খাবারগুলো খেয়ে নিলে খুশি হব। এরপর আমি আর শিমলা দুজন খেতে লাগলাম। খাবার খেয়ে শিমলার আমি সোজা গাড়িতে গিয়ে বসলাম। ম্যাম, এবার কোথায় যাব? অফিসে? না, নিউ মার্কেটের দিকে চলুন। মানে? ম্যাম, অফিসে যেতে হবে, অনেক কাজ আছে। ভুলে যাবেন না আপনি অফিসের বসের সাথেই আছেন, সো যেটা বলি সেটা করুন। ওকে ম্যাম। এরপর আমি একটা বড় শপিং মলের সামনে এসে গাড়ি ব্রেক করলাম। আমি গাড়িতে বসে আছি আর ম্যাম বাইরে থেকে বের হয়েছি। আপনিও আসুন আমার সাথে। ম্যাম, শুধু শুধু আপনি যাবো কেন? আসতে বলতে আসবেন, ব্যাস। কি আর করার, মন খারাপ করে শিমলার পিছে পিছে যেতে লাগলাম। শপিং মলের ভিতরে ঢুকে তো আমি শেষ। একবার এটা তো আরেকবার ওটা। আমি বোরিং ফিল করতেছিলাম, তাই একটা চেয়ারে বসেছিলাম। তখনই কোথা থেকে শিমলা আমার সামনে চলে এলো। আপনি একটু উঠে দাঁড়ান তো। কি আর করার, উঠে দাঁড়ালাম। এরপর শিমলা আমার গায়ে একটা টি শার্ট আর প্যান্ট ধরে দেখতে লাগলো। একদম পারফেক্ট। মানে? চিন্তার কারণ নেই, এটা আমার হবু বরের জন্য, আপনার জন্য না। আমি শিমলার এমন কথায় হাজার ভোল্টের শক খেলাম। মানে কি? কার বিয়ে? শিমলা কি তাহলে বিয়ে করতেছে? কি করে এটা করতে পারে শিমলা?
আমি মনে মনে আরো অনেক কিছু ভাবতে লাগলাম। তখনই ম্যাম বলে উঠলো, এ কি, আপনার চোখে পানি কেন? ম্যামের কথায় বাস্তবে ফিরে এলাম। প্যাকেট থেকে রুমালটা বের করে চোখের পানি মুছে ফেললাম। না না, কিছু না, চোখে কি যেন গেছে। আপনি এখানে থাকুন, আমি একটু ওয়াশরুম থেকে আসি। এই বলে আমি সিমলার সামনে থেকে পালিয়ে এলাম। এবার এখানে কান্না করলে কেউ বুঝতে পারবে না। চোখে পানি দিয়ে কেউ কান্না করতে লাগলাম আর আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখতে লাগলাম। আসলে ভালোবাসি এত সস্তা হয়ে গেছে যে 3-4 বছর রিলেশন ভেঙে বিয়ে করতে কেউ দুইবার ভাববে না। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ম্যামের কাছে চলে আসলাম। ম্যাম আমাকে দেখে একটা মুচকি হাসি দেয়, বলল, এ কি, আপনার চোখ লাল আর ফুলে আছে কেন? কিছু না ম্যাম, এবার তো চলুন প্লিজ, অনেক দেরি হয়ে যাচ্ছে। এবার ম্যামকে নিয়ে সোজা গাড়িতে এলাম। গাড়িতে বসে ম্যামকে উদ্দেশ্য করে, ম্যাম, আপনি কি সত্যি বিয়ে করতে যাচ্ছেন নাকি? তো আর কত বছর একা একা থাকবো? তাহলে সেই দিন আত্মহত্যা করতে গেছিলেন কেন? ও, তাহলে তুমি তো দেখছি সবটা জানো। নিশ্চয়ই রাফি বলেছে। আসলে মানুষ জীবনে অনেক ভুল করে, আমিও তখন আবেগের বশে ওই ভুলটা করতে গিয়েছিলাম। আল্লাহর অশেষ কৃপায় বেঁচে গিয়েছিলাম। কোনো এক বিশ্বাসঘাতকের প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলাম। প্লিজ। আমিও চাই না পুরনো কথা মনে রাখতে, তাই তো আপুর মতে বিয়েটা করতে যাচ্ছি। এইবার আমি গাড়ি কষে ব্রেক করলাম আর গাড়ির পিছের সিটে তাকিয়ে জিজ্ঞেস করলাম, ম্যাম, আপনি শুধু একবার বলুন যে আপনি আমার সাথে মজা করতেছেন। আজব তো, আমি মজা করতে যাব কেন? সিমলা এমনভাবে কথাটা বলল যেন ও খুব খুশি। ভালোই, আমি কিছু বলবো না, শুধু দেখেই যাব। এরপর গাড়ি চালিয়ে সোজা অফিসে চলে এলাম। ঘড়িতে সময় 4:05। ম্যাম, আমি বাসায় যাচ্ছি, অনেক দেরি হয়ে যাচ্ছে। কোথাও যাবেন না আপনি? সকালে কি বলেছিলাম মনে নেই? এরপর আমি মন খারাপ করে নিজের ডেস্কের দিকে যেতে লাগলাম। তখনই রাফি আর আসিফের সাথে দেখা। কি ভাই, কেমন ঘুরলে আজ সারাদিন? রাফির বাচ্চা। রাফি আর আসিফ দৌড়ে পালালো। আমি আমার ডেস্কে বসে কাজ করতে লাগলাম। সারা অফিসে কেউ নেই, শুধু আমি আর শিমলা। শিমলা তার কেবিনে বসে কাজ করতেছে আর আমি আমার ডেস্কে বসে একটিভাবে কাজ করতে করতে 1 ঘন্টা পার হয়ে গেল। সাথে আমার কাজও কমপ্লিট হয়ে গেল। তাই ফাইলটা বন্ধ করে রেখে দিলাম। অনেক ক্লান্ত লাগতেছে। আমি জানি এখন আমার কি করতে হবে। আমি পকেট থেকে একটা সিগারেট বের করে খেতে লাগলাম, চেয়ারে হেলান দিয়ে। সিগারেট অর্ধেক শেষ করার পরে টের পেলাম শিমলা তার কেবিনে থেকে বের হচ্ছে। তাই আমি তাড়াতাড়ি করে সিগারেটটা ফেলে দিলাম। আমি ফাইলগুলো ঠিক করতে লাগলাম। তখন খেয়াল করলাম শিমলার হাতে তার ল্যাপটপ নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে, চোখ দুটো লাল হয়ে আছে। ম্যাম, আপনি চলে এসেছেন? আমি আপনার কাছে যাব ভেবেছিলাম। আমার কাজ সব কমপ্লিট। কিন্তু শিমলা কিছু বলতেছে না, রাগীভাবে আমার দিকে চেয়ে আছে। আমি ভাবতে লাগলাম কোনভাবে সিগারেট খেতে দেখে ফেলে নাই তো। আরে ধুর, কিভাবে দেখবে? আমি তো ম্যাম আসার আগেই ফেলে দিয়েছি। ম্যাম, কিছু কি হয়েছে? আপনি এখানে বসে একটু আগে কি করতেছিলেন? আমি একটু ভয় পেয়ে গেলাম। না, আমাকে ভয় পেলে চলবে না। তাই আমি স্বাভাবিকভাবে বললাম, কই কিছু না তো ম্যাম, আমি তো আমার কাজ করতেছিলাম। আপনি সত্যি বলতেছেন তো? মিথ্যা বলতে কিন্তু খবর আছে। এইবার তো আরো ভয় পেয়ে গেলাম। সত্যি সত্যি কি দেখে ফেললো নাকি? অফিসে সিগারেট খাওয়া বারণ, যদি এটা দেখে ফেলে জানি না কি করবে। তবুও বললাম, ম্যাম, আমি তো ফাইলের কাজ করতেছিলাম। এরপর শিমলা তার ল্যাপটপ আমার দিকে ঘুরিয়ে একটা ভিডিও দেখালো। হায় আল্লাহ, আমি শেষ। আমার ডেস্কের উপরে ডান দিকে তাকিয়ে দেখি ছোট একটা সিসি ক্যামেরা। আমি শেষ। এইবার আমাকে কে বাঁচাবে? আসলেই হয়েছে কি ম্যাম? এর মধ্যেই সিগারেট খাওয়া শিখে ফেলেছেন? বাহ, ভালো। আমার কাছে আসুন। সরি ম্যাম। কাছে আসতে বলছি আমি। আমি জানি এখন যদি আমি শিমলার কাছে যাই তাহলে নিশ্চিত আমি শহীদ হয়ে যাব। তাই শিমলা যত যাই বলুক না কেন, আমি আর ওর কাছে যাচ্ছি না। ম্যাম, পিছে দেখুন। কি আছে পেছনে? আর এই ফাঁকেই আমি অফিস থেকে এক দৌড়ে বেরিয়ে গেলাম। কালকে কি হবে আমি সেটা জানি না। আজকে তো কোনো মতে ওর হাত থেকে মুক্তি পাই। এরপর রাস্তায় এসে একটা রিক্সা নিয়ে সোজা বাসার দিকে রওনা দিলাম। আসার সময় শুনতে পেয়েছি শিমলা অফিসের ভিতরে বসেই আমাকে অনেকগুলো বকা দিছে।
আমি এখন যদি ওর হাতে পড়তাম তাহলে আমি শেষ হয়ে যেতাম, কারণ শিমলা সিগারেট খাওয়া ছেলেদের একটু দেখতে পারে না। আমি অবশ্য এর আগে এইগুলো খেতাম না, এই তো বছরখানেক আগে খাওয়া শিখেছি। যাই হোক, এইগুলো বলতে বলতে বাসায় চলে এসেছি। আমি রিক্সা ভাড়া দিয়ে ভিতরে চলে গেলাম। আব্বু, আব্বু, কই তুমি? কিরে মা, কি হয়েছে? এত জোরে ডাকছিস কেন? আব্বু জানো আজকে অফিসে কি হয়েছে? না বললে জানবো কিভাবে? আব্বু আজকে শ্রাবণকে নিয়ে সারাদিন ঘুরেছি, কিন্তু বোকাটাকে একটুও বুঝতে দিই নাই যে আমি ওকে মনে মনে ভালোবাসি। একদম ভালো করেছিস, আমার প্রিন্সেসকে কষ্ট দিয়েছ। আর আপু বিকেলে কি হয়েছে সেটা জানো? কি হয়েছে? শ্রাবণ আমার ভয়ে অফিস থেকে দৌড়ে পালিয়ে বাসায় গেছে। অনেক হয়েছে গল্প, এবার ফ্রেশ হয়ে খেতে হবে। ওকে আম্মু। এরপর শিমলা তার রুমে চলে গেল, আর এদিকে নিচে শিমলার আব্বু বলল, দেখেছো আমাদের মেয়ে আজকে কত খুশি, এরকম ওর হাসি খুশি ভাবে ওকে আমি অনেকক্ষণ দেখিনি। এটা তুমি একদম ঠিক করেছো। আমি আমাদের বাসার ছাদে বসে আছি, হাতে এক কাপ চা, চায়ের কাপে চুমুক দিচ্ছি আর শিমলার কথা ভাবতেছি। আগের ভার্সিটি লাইফটা কতই না সুন্দর ছিল। বারবার ইচ্ছে করে অতীতে ফিরে গিয়ে আবার সঙ্গে কিছু নতুন করে শুরু করি। মানুষ কি তাড়াতাড়ি বদলাতে পারে সেটা শিমলাকে না দেখলে বোঝা যাবে না। যে মেয়ে আমার জন্য বিষ খেতে পারে, আর আজকে সেই মেয়ে ঠিকই অন্য একজনের সাথে সংসার বাঁধতে চলেছে। কেন এলো আবার শিমলা আমার জীবনে ফিরে এলো? এগুলো ভাবতেছিলাম আর আকাশের দিকে তাকিয়েছিলাম। তখনই আমার ফোনে একটা কল বেজে উঠলো। আমি ফোনটা হাতে নিয়ে দেখি আইমান ফোন দিয়েছে। আমি সাথে সাথে ফোনটা রিসিভ করলাম। কি মিস্টার মজনু, কোথায় তুমি? ছাদে বসে আছি।